নমস্কার। এক পাতা গল্পে আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমানী। কাশী থেকে মুঘলসরাই এলাম একেবারে নিঃসম্বল অবস্থায়। এই 6 মাস আগে আমি মুঙ্গেরের পিসিমার বাড়ি থেকে কাশী আসি এমনি নিঃসম্বলে। মুঙ্গেরের পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশের যশোর জেলার এক অজ পাড়াগাঁ থেকে। উদ্দেশ্য চাকরি খোঁজা। মুঙ্গেরের পিসিমশায় ও পিস্তুত ভাইরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে। তারা তা পারেনি কিংবা করেনি। পিসিমা কেবলই স্রোত বাক্য দিতেন, থাকো না বাপু দুদিন, দেশ থেকে এসেছো, জলে তো আর পড়ে নেই তুমি, এমন কিছু নয় যে ঘরে তোমার কাঁচা ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কাঁপুনি। কিসের ভয় তোমার? একটা পেটের জন্যে না চাকরি চটে পিসিমার কুড়েতে দুদিন রইলেই বা। কথা আমার ভালো লাগলো না। কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব? তা হবে না। চাকরি না পাই চলে যাব এখান থেকে। চাকরি যদি না করব তবে দেশে কাকা সংসারই ভালো হতো, ওখানেই থাকতে পারতাম। কিছুতেই যখন কিছু হলো না, তখন একদিন কাউকে কিছু না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম। কাশী এসে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে, আমি কাশী চলে এসেছি এবং ভালোই আছি। তিনি যেন না ভাবেন। কাশীতেই 6 মাস থেকেও কিছু জোটাতে পারিনি। ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি, যাত্রীদের মুটেগিরি করেছি, কখনো বা হোটেলের বাসন মাজার কাজ করেছি, কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি। এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশী থেকে লাভ নেই, খেতে পাবো না। আজ সকালেই কাশী থেকে হেঁটে এসেছি মোগলসরাই, বাংলাদেশেই ফিরব। সকালে এক মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম। সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি। অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয়। আগে 4-5খানা ট্রেনের ভিড়ের জন্য উঠতে পারিনি। ভুল করে একখানা মিলিটারি স্পেশাল উঠে বসেছিলাম, হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছি। তখন বেলা 2:30। বেজায় খিদে পেয়েছে। সন্ধ্যের আর বেশি দেরি নেই। আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি। আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে ও ডাল ভাজছে। ওদের মধ্যে একজন আধুলো লোক, রোগা কালো, মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো, হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে, কাহা যায়েঙ্গে? আমি বললাম, বাংলাদেশে। মাকান? ওই বাংলাদেশেই। কাহা এতে? আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব খুলে বললাম। ওদের মধ্যে আর একজন ছোকরা মতো লোক বললে, কিছু খাওনি সারাদিন? আমি বললাম, ছাতু খেয়েছি ওবার। এবেলা কি খাবে? হাতে পয়সা কিছু আছে? না। ওদের মধ্যে কি কথার বিনিময় হলো, একজন দল ছেড়ে উঠে কোথায় গেল। মিনিট 15 পর ফিরে এসে বললে, বন্ধ হো গইল বা। ওরা সকলে মিলে আমার মুখের দিকে চাইল। কি বন্ধ হয়ে গেল, কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম। যে লোকটি উঠে গিয়েছিল সে বললে, এখানে ছত্র আছে, মুসাফিরদের জন্য আতসের আটা, আতপোয়া ডাল সেখান থেকে দেয়, তোমার জন্য আনতে গিয়েছিলাম, তা বন্ধ হয়ে গিয়েছে। সেই পাকড়ি বাঁধা লোকটি বললে, গিয়েছে গিয়েছে, তুমি আমাদের এখান থেকে খেও। আমি বললাম, না না, তা হয় না, তোমরা খাও, তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন? ওরা সকলে একযোগে আপত্তি করল। রামজি কি লীলা, তিনি আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন, তারা যদি না দিয়ে খায় তবে ধম্ম থাকবে কোথায়? আমার আপত্তির পিছনেও যে খুব জোর ছিল তা নয়। ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠকয়লার ঢিমে আছে অড়হরের ডাল চাপিয়ে দিল। আধ ঘন্টা পরে রান্না নামিয়ে আমায় 2খানা চাপাটি এবং সেই চাপাটির ওপরই খানিকটা অড়হরের ডাল ঢেলে দিয়ে বলল, খা লিজিয়ে। ওদের মধ্যে একজন বললেও, ঝুটা মাত কিজিয়ে, ঠেরিয়ে থোড়া, এক গো নিমকি লিজিয়ে। নিমকি অর্থাৎ একখণ্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিল ওপর থেকে, পাঁচে এঁটো করে থাকি এই ভা। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল।
ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম। কোথাকার কে তার ঠিক নেই, জাত নয়, জাতি নয়। আমার জন্যে কি এত মাথা ব্যথা? মানুষের মধ্যেই বোধহয় দেবতা বাস করেন, এ আমি সেদিন বুঝলাম। এর আগে কাশিতে নিঃসম্বল অবস্থায় কয়েকবার বুঝেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে, বাবুজি আপ জায়গা হাম লোগোं के साथ। কোথায় যাব? जिला जिला चंपारण, থানা রামনগর, গাঁও মনিয়ারি। সেখানে গিয়ে কি করব? তোমাকে আমরা থাকতে দেব, খেতে দেব, তুমি বাঙালি বাবু আমাদের ছেলে মেয়েদের ইংরেজি পড়াবে। বেশ, যাব। মনে ভাবলাম আমার আবার কি, যেখানে ভাত জোটে সেখানেই আমার ঘর বাড়ি। ওদের গাড়ি এলো, আবার কাশির দিকে যেতে হলো। কাশি থেকে গোরখপুর, সেখান থেকে খেয়ার গণ্ডক নদী পার হয়ে ওটি রেলওয়ে গাড়িতে উঠে পরদিন রাত 9টায় নামলাম নারকাটিয়াগঞ্জ। সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর। রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মানিয়ারি প্রায় 12 মাইলের মধ্যে। মাঝখানে সেচ বিভাগের খাল পার হতে হয় 2 বার। দিন 3 লাগলো সব শুদ্ধ, কিন্তু এখানে এসে বেশ লাগলো। বড় সুন্দর জায়গা। আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা 3টে। দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে। আমি মানিয়ারি ক্যানেল পার হওয়ার সময় থেকে পর্যন্ত দেখে আসছি। বললাম, ওটা কি? ওরা বললে, বরফ। ও হিমালয় গিরি না হ্যায়, হিমালয় মে जो बर्फ गिरता है। ওই বরফাবৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি আমি। অমন দেখায় নাকি? কি অদ্ভুত, কি সুন্দর! এদেশে আমি না খেয়েও পড়ে থাকব। দিন 2 কাটল। ওদের মধ্যে পাগড়ি পড়া আধবয়সী লোকটির নাম মাধোলাল। অতি ভদ্রলোক, অবস্থাও বেশ ভালো। পাড়াগাঁ অঞ্চলের বড় চাষি এবং গৃহস্থ। 25-26টা দুগ্ধবতী গরু বাড়িতে, দুধ দেয় প্রায় 1 মণ। ধান গমও যথেষ্ট। মাধোলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে। কেমন সুন্দর মেয়ে, আর কি শান্ত মুখশ্রী! এদেশে সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ। স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে, হিমালয়ের পদপ্রান্তে, অরণ্যভূমির প্রান্ত দেশে। মাছ, মাংস, ডিম খুব মেলে। তবে এখানে মাছ মাংস সাধারণত লোকে খায় না। দুধ ঘি প্রচুর। আগের চেয়ে এখানে আকড়া হলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা। এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ারাজ্যে এসেছি বলে মনে হলো। যেমন সকালের রোদে, তেমনি বিকালে রাঙা সূর্যলোকের দূরের তুষাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায়। আমি গণ্ডগ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে, পাহাড়ি নদী কুসুমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি। নদীটার ভালো নাম কি কুসুমবতী? এ যদি হয় তবে ওর নাম সার্থক বটে। কত কি পুষ্পিত বনলতা ও গাছ থেকে ঝুঁকে পড়েছে কাঁচ স্বচ্ছ জলের উপর। যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো। যেখানে খুশি বসে থাকো। খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে 8-10 জন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে। ঘন জঙ্গল ও দূরের তুষার আবৃত শৈলশৃঙ্গের দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে। খেতে পেতাম না কাশিতে। তার আগেও কাকার সংসারে কি হেনস্থা, কি লাঞ্ছনা আনা গিয়েছে। হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে। এখানে এসে আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি। মাধোলাল আমায় ছেলের মতো যত্ন করে। আমি ওকে কাকা বলে ডাকি। ও কাকা আর আপন কাকায় কি তফাৎ তাই ভাবি। 2-4টে ছেলে মেয়েকে ইংরেজি পড়ায়। সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি, এই 2টি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান। বাকি যারা, তারা কায় ক্লাসে নাম সই করতে পারে। রাখনি সন্ধ্যায় বলে, বাঙালি বাবু, আমি আজ তোমার জন্যে ভাওড়া পাকাবো, খাবে তো? সে কি, ভাওড়ার নাম শোনোনি? রাখনি খুব অবাক হয়ে যায়। এ আবার কোন দেশের লোক যে ভাওড়ার নাম শোনেনি? সে হাত নেড়ে দেখিয়ে বলল, একটার হয়, এমনি গোল গোল, ঘুঁটের আগুনে পোড়াতে হয়, ঘি জবজবে আলুর চোখা দিয়ে খেতে হয়। আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব, খেয়ে দেখো। আর বাঙালি বাবু, কি তুমি বাপজিকে বলো
তোমার কাছে আমি ইংরেজি পড়ব, আজই বল। তারপর রাখুনি আমার সঙ্গে বসে গল্প করে, বাঙালি বাবু এখানে থাকো, কোথাও যেতে দেব না, মাঠা খাওয়াবো, ছাতুর লাড্ডু খাওয়াবো, মালাই মিঠা খাওয়াবো। তা না হয় খেলাম, কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন? এখনই খিলখিল করে হেসে ওঠে, ঝকঝক করে ওর মুক্তোর মতো দাঁতগুলি। 14-15 বছরের সুশ্রী মেয়ের মুখের প্রাণ খোলা হাসি। বলে, মাছলি কত আছে কাসাম সায়ে? পটন ভান্ডারি নাহরে মাছ ধরতে পারবে? সে তো গভর্নমেন্টের খাল, সেখানে ওদের লোক বসে আছে, মাছ ধরতে দেবে কেন? আমি ধরবো, তোমাকেও ধরে দেব। মেয়ে মানুষকে নহরের চৌকিদার কিচ্ছু বলবে না। এবার আমি হেসে ফেলি, বললাম, গভর্নমেন্ট চৌকিদারের মেয়ে পুরুষ বাঁচবে না, এখনই চুরি যে করে তার আবার মেয়ে মানুষ। দুজনেই খুব হাসি, আমোদ লেগেছে দুজনেরই। রাখুনি এত ভালো মেয়ে, তার আপন পর জ্ঞান ছিল না। আমি ওদের বাড়িতে কেউ না, অন্নদাস বলা যেতে পারে। রাখুনি কিন্তু আমাকে বড় আপনার জন ভাবত। তার সর্বদা চেষ্টা ছিল যাতে আমি অভুক্ত না থাকি, খেয়ে আমার পেট ভরে। এই জন্যে তার কত যত্ন, কত অসম্ভব হাস্যকর প্রয়াস। আমি বলতাম, রাখুনি আমি বিদেশি লোক, আজ এসেছি কাল চলে যাব, তুমি আমাকে কত ভালোবাসো কেন? আমি চলে গেলে কষ্ট পাবে। রাখুনি বলতিস, চলে যাবে বই কি, তবে কি? বিয়ে করব তোমাকে, দুজনে বাস করবো আমাদের বাড়ির পাশে। চলবে কিসে? বাবার কাছ থেকে জমি চেয়ে নেব, তুমি জমি চাষ করবে। ওইটুকু মেয়ের কি বুদ্ধি! আমার এমনি হাসি পেত, এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে। রাখুনিকে আমার বড্ড ভালো লাগতো, ওর স্নেহ যত্ন ভোলবার নয়। অবশ্যই ওর বাবাকেও খুব ভালো লাগতো। একদিনের জন্য আমার প্রতি তার অযত্ন দেখায়নি। আমি ওখানে মাস 6 থাকবার পরেই এক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যার সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলেই ব্যস্ত চঞ্চল ভাব, মুখ গম্ভীর। শোনা গেল মাধলালের স্ত্রীর প্লেগ হয়েছে। প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে। বাড়িতে লোকজনের আসা বন্ধ হয়ে গেল। গ্রামের চৌকিদার 11 মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল। পরদিন সন্ধ্যায় মাধলালের স্ত্রী মারা গেল। তারপর মাধলালকে ধরল প্লেগে। তৃতীয় দিনে মাধলালও মারা গেল। একই সঙ্গে মাধলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখল। 6-7 দিনের মধ্যে মাধলালের বাড়ির সকলেই কাবার হলো, রাখুনি বাদ। প্লেগ তখন আশেপাশে 2-1টি বাড়িতেও ধরেছে। ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকাও দিয়ে গেল। বেঁচে গেলাম আমি ও রাখুনি, আধমরা অবস্থায় বাঁচা। আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই। এমন অবস্থায় এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি। প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি। মৃত্যুর সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে। রাখুনিকে নিয়ে আরো মুশকিল, তাকে সান্ত্বনা দেব কি, নিজের চোখে জলই থামে না। যখন সব মিটে শেষ হয়ে গেল, প্লেগ থামল, তখন ওদের বাড়িতে আমি আর রাখুনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর, এই 3 জনে টিম টিম করছি। কয়েকদিন কেটে গেল। সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে, ধোঁয়া দিয়ে, ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল। আমার আর ভালো লাগছে না, এখান থেকে বেরিয়ে পড়তাম। কিন্তু রাখুনিকে কার কাছে ফেলে দিয়ে যাব, এই হয়েছে মহা সমস্যা। এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমাকে জড়ালেন তাই ভাবি। বেশ ছিলাম স্বাধীন, খাই না খাই, কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না। গ্রামের লোকে বলে, তুমি রাখুনিকে বিয়ে করে ওদের বাড়িতে থাকো। অবস্থা ওদের সত্যিই ভালো। যথেষ্ট জমি জমা, গরু বাছর, গোলা ভরা ধান, গম, জব, সর্ষে, এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয়। ভেবে দেখো বাঙালি বাবু, এ বড় 4টিখানি কথা নয় আজকের দিনে। রাখুনি, তাকে কি বলবো? সে তো আমাকে বেশ ভালোবাসে, দিনরাত কান্নাকাটি করে, আমি তাকে বোঝাই, সান্ত্বনা দিই। একদিন রাত্রে হলো কি, সেই কুসুমবতী নদীর ধারে এসে বসে আছি। রাত বেশি নয়, সবে সন্ধ্যা উতরেছে। ঘুলঘুলি অন্ধকার তখন গাছের তলায়। এমন সময় রাখুনি সেখানে এসে পেছন থেকে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো। চমকে উঠে বললাম, কে রে?
ও তুমি, এমন করে আসতে হয়? ভয় করে না আমার? ভয় কিসের? ভূতের? তুমি তো ভূত মানো না বাবুজি। মানি নে, আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাখবো। বসো রাখনি। ও বসলো আমারই পাশে, বসে বলল, কি? আমি ভাবছি এখান থেকে চলে যাব। অনেকদিন হলো এসেছি। যাবে? আর আমি, আমাদের ঘর বাড়ি? ভক্তদাস তো রইল, ও তোমার দেখাশুনো করবে। আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব। আমিও যাব তোমার সঙ্গে। কোথায় যাব? তাছাড়া ঘর বাড়ি, গরু বাছর, গোলা, জমি জমা, এসব কি হবে? ওসব ভক্তদাস নিক, আমারও তো কোনো দরকার নেই। সত্যি বলছি বাবুজি, কি হবে গরু বাছুর, ঘর দোর? তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও, আমি এখানে থাকবো না, আমার ভালো লাগে না। কথা শেষ করে মিনতি সুরে আমার হাত দুটি ধরে বললে, আমায় ফেলে কোথাও যেও না বাবুজি। বলো যাবে না? আর যদি যাও আমায় নিয়ে যাবে। এখানে থাকবো কার কাছে বলো? কেন ভক্তদাস? না, আমি থাকবো না। ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকবো? সে ব্যবস্থা হয়ে যাবে তখন। না, ব্যবস্থাতে দরকার নেই বাবুজি, আমি তোমার সঙ্গেই যাব। আমি পড়ে গেলাম মহা ফাঁপড়ে ওর কথা শুনে। এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম, রাখনীকে নিয়ে কি করি, এই হয়েছে আজকাল আমার বড্ড ভাবনার কথা। আমি চুপ করে বসে আছি দেখে রাখনী বললে, শুনবে বাবুজি, আমার একটা কথা। কি? আমাকে এখান থেকে নিয়ে চলো। আমাকে শাদি করতে হবে না তোমাকে। চলো, তুমি আর আমি কোথাও গিয়ে ভগবানের নাম করি। কি হবে এখানে থেকে? ভালো লাগে না। আমি ওর মুখের দিকে অবাক হয়ে চাইলাম। 15 বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য। রাখনী এই বয়সে সংসার বিরাগিনী হয়ে উঠল কিভাবে? আমি বললাম, সত্যিই যাবে? ও জোর করে বলল, নিশ্চয়ই যাব, নিয়ে চলো আমাকে। এখানকার বিষয় আশয় বিলিয়ে দাও, কাউকে নয়তো ভক্তদাসকে দাও, ও থাকুক এ বাড়িতে, ভগবানের নাম করিয়ে চলো। গেলাম একদিন সত্যিই ওকে নিয়ে চলে। এলাম গণ্ডক নদী পার হয়ে, গোরখপুর হয়ে কাশী। সঙ্গে ছিল প্রায় 400-500 টাকা আর রাখনীর মায়ের অনেক সোনার গহনা। কাশী থেকে গেলাম হরিদ্বারে। এদিকে তখন আমার মনে হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি, পুলিশে হয়তো উৎপাত করতে পারে। এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকেই রাখনীকে নিয়ে কনখলে গেলাম। এক পান্ডার বাড়ি ওকে রাখলাম। রাখনী বলে, তোমার কাছে থাকবো। এখানে কেন? তুমি জায়গা ঠিক করো, আমরা দুজনে সেখান থেকে ভগবানের নাম করব। যত দিন যেতে লাগলো একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলো। হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাওয়ার জন্যে ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগলো। এক বাঙালি সাধুর সঙ্গে আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে। তার নাম স্বামী বসুদেবানন্দ। তার আশ্রমেও আমরা গেলাম। কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন। স্থানটি নির্জন, বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই, পুরনো মন্দির ঘাটের ওপরই। কিভাবে আলাপ হলো তা বলি। আমরা সেই পুরনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যাবেলা। ওপারে কি একটা পাহাড়, পরে তার নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড়। রাখনীর বেশ গলা ও গুনগুন করে গান বাবার মুখে শেখা একটি রামজির ভজন ধরল। দেখি ওর চোখ ছলছল করছে। বললাম, রাখনী, আর একটু জোরে গাও, বেশ লাগছে। না, গাইব না, মার খাবে জোরে না গাইলে। দুজনেই হেসে উঠি। সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারের গঙ্গার ধারের দিনগুলি, মনে মনে তাই ভাবি। কি সুন্দর সন্ধ্যা, কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর। আমি বসে আছি, এমন সময় ঘাটের ওপরের মন্দিরের আরতির ঘণ্টা বেজে উঠল। আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম। সুন্দর কৃষ্ণমূর্তি। আরতির পরে বৃদ্ধ পূজারী আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন। স্বজাতির চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি, দেখলেই ভক্তি হয়। রাখনী বললে, জিজ্ঞেস করো না, উনি কি এ মন্দিরে থাকেন? আমি বিনীতভাবে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি বাঙালি? তিনি হেসে বললেন, হ্যাঁ। তুমিও তো বাঙালি? আগে হ্যাঁ। কোথায় উঠেছ এখানে? এক পান্ডার বাড়ি।
আমি তাকে রাখনির বিবরণ খুলে বললাম। রাখনিও ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বলল। আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম। তার আশ্রমে আমাদের স্থান দিলেন। রাখনি কি খুশি! 7 দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসিনী বনে গেল। 15 বছরের মেয়ে। কি তার ভজন গানে নিষ্ঠা! মন্দির মার্জনা করতে লাগলো যেন প্রাণ দিয়ে ঢেলে। বিগ্রহের পূজার সমস্ত আয়োজন, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া মাজা, ধূপ ধুনো দেওয়া, সবই ও করে একাগ্র মনে আর ভক্তির সাথে। এখানে এসে ও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে। বসুদেবানন্দ সন্ধেবেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি হতো। একটি না দুটি মাত্র ভজন সে জানে, তার বাবার মুখে শোনা। তার মধ্যে একটা হলো তুলসীদাসের। বসুদেবানন্দ ওর পিঠ শ্মশানে চাপড়ে বলতেন, পাগলি, আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি। এ বয়সে এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবি। তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাওয়ার জন্য। মন্দিরের বিগ্রহের অমন পান ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। রাখনির চেহারা দিনে দিনে বদলাচ্ছে। সে যেন ওই মন্দিরের চিহ্নিত দেবদাসী কতকাল থেকে। রাখনি আর আমার সঙ্গে কথা বলে না। দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছে। ও দূরে সরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে। একদিন ওকে বলি, রাখনি, আমি ভাবছি এখান থেকে চলে যাব। ভেবেছিলাম ও বোধহয় বলবে আমাকেও নিয়ে চলো, কিন্তু ও নির্বিকার ভাবে বললে, কবে? 2-1 দিনের মধ্যেই। আবার কবে আসবে দেখি। এতেও কিছু বলল না। রাখনির মন অন্যদিকে চলে গিয়েছে। আমায় আরও চায় না। বড় দুঃখ হলো মনে পড়ল কুসুমবতীর তীরে সেই সন্ধ্যার কথা। কি মধুর হয়েই আছে দিনগুলির স্মৃতি আমার মনের কোণে। কত দূরে চলে গিয়েছে সেসব দিন। আর কোনোদিন ফিরবে না। বেশ বুঝতে পারি আর ফিরবে না। একসময় আমি ভাবি, ভুল আমিই করেছি। রাখনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম। সকলেই বলেছিল, রাখনিও বলেছিল, কারো কথা শুনিনি। একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা হলো। 7-8 মাস হয়ে গেল, আর যাইনি। চিঠিপত্রও দিইনি, যাবও না। আশা করি রাখনি সুখী হয়েছে। তবুও ভুলতে পারিনি কুসুমাইয়ের ধারের সেই অপূর্ব সন্ধ্যাগুলি। রাখনি আমার হাত ধরে বলেছিল, কোথায় চলে যাবে বাবুজি? যাও তো, আমায় নিয়ে যেও। পেছনের দিন পেছনেই পড়ে থাকে, আর কোনোদিনই সামনে এসে এগিয়ে দাঁড়ায় না। আমি এসে আবার কাকার বাড়িতে ঢুকেছি। কাকার গরু বাছুর বাঁধি, হাট বাজার করি, খুঁড়িমার মুখ নাড়া খাই, সঙ্গে দুটো ভাতও। নয়তো এ বাজারে আর ভাত পাচ্ছি কোথায়। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিমান। আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।